শিক্ষার্থী বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি সাতক্ষীরা চতুরঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিংয়ের পক্ষ থেকে। এই মুহূর্তে যারা দেখছেন অনলাইন থেকে এবং যারা অফলাইন থেকে দেখছেন সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আমরা আজকের ক্লাসে আলোচনা করব হচ্ছে আলো ছায়া নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় হলো 26/8/2026, ক্লাস নম্বর 62, শীট নম্বর 16, চারু ও কারুকলা ব্যবহারিক বিষয়ের শিরোনাম হচ্ছে আলো ছায়া। আমরা আজকে আলোচনা করছি আলো ছায়া নিয়ে। একটা গোলকের আলো ছায়াটা ঠিক কী ধরনের হয়, হ্যাঁ, এই বিষয়টা নিয়েই আর কি আজকে সম্পূর্ণ ক্লাসটিতে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা যদি বিভিন্ন রকম শেপ কিন্তু সাধারণত দেখি, বিশেষ করে ছবি আঁকতে গেলে যেরকম দেখি আমরা চতুর্ভুজ আকৃতির শেপ, চতুর্ভুজ আকৃতির শেপ, তারপরে ত্রিভুজ আকৃতির শেপ, এবং বৃত্তাকার শেপ। ছবি আঁকতে গেলে আসলে এই তিনটা যে দ্বিমাত্রিক যে তল বা দ্বিমাত্রিক যে শেপ আমরা সাধারণত আঁকার চেষ্টা করি, এবং এই তিনটা শেপের মধ্যে পৃথিবীতে সকল বস্তুই এই তিনটা শেপের মধ্যেই অবস্থান করে, এবং তিনটা শেপ দিয়ে আঁকা যায়। এখন কথা হলো, এই যখন তিনটা দ্বিমাত্রিক বস্তু যখন ত্রিমাত্রিক হয়ে যায়, বা দ্বিমাত্রিক শেপটা যখন ত্রিমাত্রিক শেপ হয়ে যায়, তখন কিভাবে আলো ছায়া ব্যবহার করতে হয়। দ্বিমাত্রিক শেপে কিন্তু কোনোভাবেই আলো ছায়া ব্যবহার করতে হয় না, কিন্তু ত্রিমাত্রিক শেপে অবশ্যই আলো ছায়া ব্যবহার করতে হয়। যেমন ধরুন, এই চতুর্ভুজটা যদি আমি আঁকি, আঁকতে যাই, তখন দেখা যায় একটা 4B ভালো পেন্সিল লাগবে, যে 4B দাগ করছে না ভালো। হ্যাঁ, এটা ভালো আছে, একই সব। আচ্ছা, যদি আমি এই চতুর্ভুজ শেপটাকে দেখেন, এখানে তাকান এদিকে ভালো করে, এই চতুর্ভুজ শেপটাকে যদি আমি একটা ডাবল করে এটাকে একটা দুইটা শেপ আমি এঁকেছি, ভালো করে খেয়াল করেন, দুইটা চতুর্ভুজ এঁকেছি। সামনেরটা বড় আর পিছনেরটা ছোট, কারণ এখানে পার্সপেক্টিভের একটা ব্যাপার আছে। এই জন্য সামনের অংশটা বড় হবে, পিছনের অংশটা ছোট হবে। সেই সূত্রে যদি আমরা কাজ করার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে এখান থেকে এভাবে, আর এখান থেকে এভাবে, এখান থেকে এভাবে, এই তো। আর আগামী দিন হচ্ছে রেখা নিয়ে একটা ক্লাস থাকবে, রেখার উপরে এই যে একটা ঘনক আকৃতির শেপ এঁকেছি। এতে করে দেখা যাচ্ছে এই ঘনক আকৃতির যে শেপটা, এটা কিন্তু একটা ত্রিমাত্রিকতা চলে এসেছে। এর অবস্থান রয়েছে, ওজন রয়েছে, বেদ রয়েছে, সব কিছু মিলাই কিন্তু একটা ত্রিমাত্রিক শেপে পরিণত হয়েছে, অর্থাৎ 3D। আবার একইভাবে যখন এই ত্রিভুজটাকে যখন আমি নির্দিষ্ট একটা শেপে আঁকার চেষ্টা করব, যেমন ধরুন এখান থেকে যদি আমি ত্রিভুজ আকৃতির যে মিশরীয় সভ্যতায় ত্রিভুজ আকৃতির কি পাওয়া যায় বলেন তো? আপনারা কি জানেন? পিরামিড, হ্যাঁ, ফারাও খুপুর পিরামিড কিন্তু বিখ্যাত একটি পিরামিড। দেখুন, ত্রিভুজ আকৃতির শেপ দিয়ে একটা পিরামিড এঁকেছি। তাহলে এই পিরামিডটা যখন আমি এখানে আঁকলাম, তখন কী হয়ে গেল? ত্রিভুজ আকৃতির একটা থ্রি ডি ডাইমেনশনের একটা বস্তু হয়ে গেল না? তখন কিন্তু সেটাকে আমরা একটা 3D বা ত্রিমাত্রিক একটা চিত্র বলছি। তো এটাও কিন্তু একটা 3D চিত্রকর্ম। এই যে, এবার যদি আমরা একটা সার্কেল আঁকি, এই সার্কেলটা যতক্ষণ পর্যন্ত আমি আলো ছায়া না দিয়ে দেখাবো,
ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু সাধারণত একটা দ্বিমাত্রিক থাকছে। তো এবার আলো ছায়া কী করে মানে ইউজ করতে হয় একটা শেপের উপরে। দেখুন এটা ধরে নিচ্ছি এটা একটা গোলক। আমরা ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম হাতে গোলক নিয়ে আমরা কত এই এক জায়গা থেকে আরেক জায়গায় চেলে দিয়েছি, শক্তির পরীক্ষা করেছি। হ্যাঁ, কে কত চেলে দিতে পারে পরীক্ষা করেছি। তারপরে বল, হ্যাঁ, বা বল, তারপর আরও অনেক জিনিস আছে যেগুলো যেরকম বাতি, এগুলো সবই হচ্ছে গোলাকার হয়। তো এই ধরনের শেপগুলোতে আসলে কোথায় কোন ধরনের ছায়াটা পড়ে বা শেডটা পড়ে, টোন পড়ে বা শ্যাডো পড়ে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। আর এটা নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব। কিন্তু এইটা জানতে পারলে মোটামুটি সবগুলোই আপনারা বুঝতে পারবেন, বৃত্তের ব্যাপারটা জানতে পারলে। তখন প্রথমেই আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে প্রথমেই হলো আমরা যেটা আঁকার চেষ্টা করব সেটা হচ্ছে যেটা আমাদের বুঝতে হবে, যেরকম ধরুন আপনাদের যে শীট প্রদান করা হবে সেই শীটে থাকবে, দেখবেন যে সেন্টার, সেন্টার লাইন বা সেন্টার টোন বলা যেতে পারে। সেন্টার টোন অর্থাৎ এই সেন্টার টোনটা হচ্ছে মানে এমন একটা টোন যেখানে হচ্ছে মানে সবচেয়ে বেশি লাইট পড়েছে বা হচ্ছে টোটাল জায়গাটাকে দেখলে সেই জায়গাটা চোখ আগে যায়, যেখানটা চোখ আগে যাবে ওই জায়গাটা হচ্ছে সেন্টার। এখন আমি ধরে নিলাম আমার সেন্টারটা এরকম জায়গাতে, সেন্টারটা এরকম জায়গায় আস্তে 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 এটা কী হয়েছে, আস্তে আস্তে এটা আস্তে আস্তে ধীরে ধীরে চারিদিকে লাইট ছড়িয়ে গিয়েছে। আমার সেন্টারটা হচ্ছে এইখানে, এই ঠিক আছে। এখন এটাকে আমি সুন্দর করে কিভাবে টোন ব্যবহার করে কিভাবে আসলে আমি এটাকে করব, মানে আলো ছায়া দেখাবো। তো টোন আসলে কি, যখন আমরা রেখাটাকে ছোট ছোট করে টেনে যখন হচ্ছে সেটাকে আলো ছায়ার মাধ্যমে একটা অবজেক্টের উপরে আলো ছায়া দিয়ে সেটাকে উপস্থাপন করি, তখন সেটাকে টোন বলা হচ্ছে। তো এই ধরনের টোনকে আবার তিনটে ভাগে ভাগ করা, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন হিসেবে ভাগ করা। আবার লাইটের ভিত্তিতে মানে কোথায় কোন ধরনের শ্যাডো পড়ছে, কোথায় কোন ধরনের টোন ইউজ করছি সেই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। দেখেন এইখানটা হচ্ছে সেন্টার। আচ্ছা আমি আগে একটি শ্যাডো দিয়ে নিই। দেখেন আসলে টোনগুলো ইউজ করে নিই আগে। আমরা প্রথমে যে কাজটা করছি, বস্তুটা গোলাকার, তারপরেও কিন্তু আমরা কী করছি, আমরা হলো ক্রস লাইন আকারে টোন ব্যবহার করছি। খেয়াল করুন, এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে এটাকে শার্প টোন বলে। শার্প টোনটা লাইনগুলো স্পষ্ট হয়, আর ফ্ল্যাট টোনটা লাইনগুলো স্পষ্ট হয় না, সেটা হচ্ছে মানে গাঢ় হয়ে যায় বা ঘষে 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 যে ব্যাপারটা আসে, ওইটা ফ্ল্যাট টোন। আর ডট টোন হয়, ডট টোনটা হচ্ছে ডট ব্যবহারের মাধ্যমে যেটা হয় সেটা। দেখুন এখানটা কিন্তু সবচেয়ে বেশি লাইট রেখেছি, এই যে তো ফার্স্ট টোন বা সেকেন্ড টোন দেওয়ার ক্ষেত্রে 2B পেন্সিল ব্যবহার করা ভালো। 2B পেন্সিল ব্যবহার করলে তখন সেটা ভালো হয়, কারণ 4B পেন্সিল ব্যবহার করে খুব সুন্দরভাবে কিন্তু আপনি লাইট শেডটা আনতে পারবেন না। আর যখন খুব বেশি গাঢ়র প্রয়োজন হবে তখন সেটাকে দেখা যায় যে এই যে আমি সব জায়গাতে কিন্তু একই রকমভাবে টোনটা ইউজ করেছি। দেখেন এই জায়গাটা ফাঁকা রাখলাম, তাই না? এই জায়গাটা ফাঁকা রেখেছি, তার মানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার সেন্টার টোন, সেন্টার যে টোনটা বলছি সেটা এই জায়গাটা ফাঁকা রেখেছি। ভালো করে খেয়াল করেন, এই জায়গাটা আমি ফাঁকা রেখে দিয়েছি। এটাকে আমি বলছি হচ্ছে সেন্টার টোন। তাহলে আমরা প্রথমে কি শিখলাম? সেন্টার টোন বা সেন্টার টোন, এক নাম্বার। ঠিক আছে, এবার 2 নাম্বারটা হচ্ছে যে কাজটা করবো সেটা হচ্ছে হাইলাইট টোন, যেটা সবচেয়ে উজ্জ্বল অংশ। অর্থাৎ এই সবচেয়ে যে উজ্জ্বল অংশ রয়েছে তার একটা মাঝখান রয়েছে না, এই যে সবচেয়ে উজ্জ্বল অংশ, এই উজ্জ্বল অংশ যে মাঝখানটা ওইটা হচ্ছে সেন্টার। আর হচ্ছে এই যে যতটুকু জায়গা সবচেয়ে বেশি উজ্জ্বল এইটাকে বলা হচ্ছে হাইলাইট। এই যে হাইলাইট টোন। ঠিক আছে, এখন তাহলে আমরা সেন্টারও পেয়ে গেলাম, আবার হাইলাইট টোনও পেয়ে গেলাম। সেন্টারটা কি, এই যে হাইলাইটের অংশের ঠিক মাঝখানটা হচ্ছে সেন্টার, আর হাইলাইট টোটাল অংশটাই হচ্ছে হাইলাইট টোনের অংশ। এবার দেখা যাচ্ছে এবার আমরা কী করব, মানে লাইট টোন যেটা বা সেটাকে ফার্স্ট টোন বলছি আমরা। আর ফার্স্ট টোনটা ঠিক এরকম জায়গায় দেখতে পাচ্ছেন, এই লাইটের অংশের ঠিক পাশাপাশি জায়গাতে, মানে দেখবেন এরকম জায়গাতে। আর
পেন্সিল যখন ধরবেন তখন খুবই হালকা করে, হ্যাঁ, মানে পেন্সিল হালকা করে ধরবেন, এভাবে এরকম শক্ত করে ধরবেন না, মানে এরকম হালকা করে এরকমভাবে ধরবেন, ধরে এরকম আগে পিছিয়ে করে সুন্দর করে করবেন, দেখবেন সহজে আপনি এই টোনটাকে বের করে নিয়ে আসতে পারছেন। কিন্তু যখন আপনি এরকম গাঢ় করে কলমের মতো করে ধরবেন তখন দেখবেন এই টোনটা বের হচ্ছে না, বা হলো ওই লাইট শেডের যে ডাইমেনশনটা বা হলো যে রেখার মধ্যে যে ঘনত্বের ভিত্তিতে যে অবস্থান সেই ব্যাপারটা কিন্তু স্পষ্ট হচ্ছে না, এরকমটা হবে। এবার দেখেন, এবার ঠিক নিচের অংশে আমি এই যে রেখাটা টেনেছি না, এই রেখাটা টেনেছি আমি 45 ডিগ্রিতে, এই যে 45 ডিগ্রিতে, হ্যাঁ। আপনি এবার কি করব, এবার আমি এই একই টোনটাকে ব্যবহার করব, কিন্তু মানে একই রকমভাবেই আমি ব্যবহার করব 45 ডিগ্রি কোণে, কিন্তু আমি এটাকে আর একটু 2-1 ডিগ্রি বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করব। আমি কমাতেও পারি, বাড়াতেও পারি। 45 আছে আমি 50 করতে পারি, বা 45 আছে আমি 40 করতে পারি, এটা আমার ইচ্ছা। আমি একটা কাজ করছি, আমি হলো এটাকে 50 করে দিচ্ছি, তার মানে আমার টোনটা কিন্তু অনেকটা এরকমভাবে পড়বে। অনেকটা আমার টোনটা হচ্ছে এরকমভাবে পড়বে। যখন আপনি টোনটা ব্যবহার করবেন তখন ভাববেন যে আপনি গোলাকার কোনো বস্তুর গায়ে টোন দিচ্ছেন, মানে এটা খাতার যে সমতল একটা পেজ এরকমটা মনে করবেন না, মনে করবেন যে গোলাকার বস্তু, তাহলে এই জায়গাটা উঁচু হলে আমার টোনটা আমি কি সোজা দিতে পারতাম? নিশ্চয়ই পারতাম না। এটাও কী করতে হতো, হালকা একটু বাঁকাতে হতো, ওই ব্যাপারটা মাথায় রাখবেন, তাহলে দেখবেন যে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারছেন। আর এই যে টোন কোন দিক থেকে দিতে হবে না দিতে হবে এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে নির্ভর করে, এবং প্র্যাকটিস করতে করতে আইডিয়া চলে আসে, হ্যাঁ, যে কোথায় আমার কীভাবে ব্যবহার করা উচিত, কী করা উচিত, ঠিক আছে। এই এরপরে আমার এখানে নিচের অংশটা একটু বেশি ডার্ক হবে, নিচের অংশটা এইভাবে বেশি ডার্ক করে দিলে এই যে মানে মোটামুটিভাবে আমি কিন্তু নিচের অংশটা মোটামুটি কমপ্লিট করেছি। এবার আমার যে কাজটা করতে হবে, আমার এবার 4B পেন্সিল প্রয়োজন। 4B ছাড়া আমি কিন্তু আর ডার্ক করতে পারছি না, কারণ এবার ডার্ক করতে হলে চেপে চেপে করতে হবে। এই জন্য আমি 4B পেন্সিলটা নিয়ে মোটামুটি এই জায়গাতে যেখানে যেখানে আমি ভাবছি যে এখানে একটু বেশি ডার্ক দেওয়া প্রয়োজন, সেইখানে সেই জায়গাগুলো দিচ্ছি। আর আলো ছায়াটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে পরিবেশের উপরে, যে আপনি কোন পরিবেশে ছবিটা আঁকছেন বা কোন সময়ে ছবিটা আঁকছেন, বা আসলে পরিবেশটা কেমন এটা সরাসরি দেখতে হয়, না দেখলে আসলে ওই পরিবেশ সম্পর্কে ভালো ধারণা বা ভালোভাবে উপস্থাপন করা যায় না। হুম দেখুন, আমি যদি এই আসলে টোনটা আবার ঘনত্ব বিষয়টা ডিপেন্ড করে একটা পেজের উপরে, পেজটার উপরেই আসলে ডিপেন্ড করে অনেক কিছু, যে পেজটা কেমন তার উপরে ডিপেন্ড করে কিন্তু পেন্সিলে লেখা পড়ে। দেখুন, আমার এই পেজটা হচ্ছে ভালো মানে উঁচু মানের কার্টিজ পেপার। এই পেপারটা কিন্তু সাধারণত কাজ করতে হলে এখানে 6B পেন্সিল ইউজ করা প্রয়োজন। কিন্তু আবার দেখা যায় আমরা যখন এই যে বাজারের যে মানে একটু নিম্নমানের যে খাতা, হ্যাঁ, এখানে যদি একই টোন দেই, এই যে ঘনত্বটা হচ্ছে না, যে গাঢ় হচ্ছে, এই গাঢ়টা কিন্তু এখানে নিয়ে আসতে গেলে একটু জটিল আছে, মানে এতটা গাঢ় কিন্তু এখানে আসবে না, ঠিক আছে। এই জন্য মানে এটা একটু ভাবার বিষয়, কাগজের উপর ডিপেন্ড করে অনেক কিছু। দেখেন, এখান থেকে আমি কি করলাম, এখান থেকে আর একটু টোন দিয়ে এভাবে, সমস্যা নেই, এভাবে সুন্দর করে উপরের দিক থেকে এই নিচের দিক থেকে উপরের দিকে উঠে চলে গেলাম। দেখেছেন তো, মানে আমি কিন্তু কোন দিক থেকে টানছি এটা মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে যে আমি যেখান থেকে মানে ডার্ক চাইছি সেখান থেকে ডার্ক আমি আনতে পারছি কিনা লাইনের মাধ্যমে, হ্যাঁ। আমরা শার্প টোন ইউজ করছি, শার্প টোন ইউজ করার মাধ্যমে কাজ করছি। এটা যদি আমরা মানে ফ্ল্যাট টোন ব্যবহার করতাম তখন কিন্তু এভাবে ঘষে করতাম, কেমন সেটা, এভাবে ঘষে করতাম, এভাবে ঘষে এরকম ঘষে করতাম, এভাবে। কিন্তু এটা সহজ, এখান থেকে এইভাবে আলোচনায় নিয়ে আসা খুবই সহজ। কিন্তু আসলে কি মানে যখন আমরা আর্ট কলেজগুলোতে বা ইউনিভার্সিটিগুলো প্র্যাকটিসগুলো দেখি, বা সেখানে যে স্যাররা যেভাবে শেখায় বা আমরা যেভাবে শেখাচ্ছি, বিষয়টা হচ্ছে যে কি, এই ফ্ল্যাট টোন শুধু ফ্ল্যাট টোন দিয়েই কিন্তু টোন হবে মানে স্কেচ হবে না। কী করতে হবে, সেখানে কিন্তু আপনাকে লাইন ব্যবহার করতে হবে, লাইন ব্যবহার করে কাজ করতে হবে, এই লাইন ব্যবহার করতে হবে, শার্প টোন ইউজ করতে হবে, এরকম টোন শার্প টোন ইউজ করে কাজ করতে হবে। যদি আপনি আগে এরকম করে ফ্ল্যাট টোন দিয়ে নিতে চান তা নেবেন, অসুবিধা নেই, আরও ভালো হয়। তাহলে আপনার লাইন দিয়ে সব ডার্ক বের করতে হয় না, হ্যাঁ, এই ছাড়া কিছু না।
চেয়ারটা এটা নড়তেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার ঠিক এভাবে সুন্দর করে পেজের উপরে বেশি চাপ দেওয়া যাবে না। হ্যাঁ, চাপ না দিয়ে পেন্সিল দিয়ে বারবার ঘষে 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 বিষয়টাকে স্পষ্ট করার চেষ্টা করতে হবে। যতক্ষণ পর্যন্ত লাইট অংশ না আসে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে হবে। মানে এখানে ধৈর্যটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধৈর্য না থাকলে কিন্তু এটাকে ম্যানেজ করা খুব মুশকিল হয়ে যাবে। কারো কাছে কি 6B পেন্সিল আছে? নেই, তাই তো? আচ্ছা, সমস্যা নেই, এটা দিয়েই হোক, অসুবিধা না। এবার এর যে শ্যাডো, নিচের যে শ্যাডোটা পড়ে, এই শ্যাডোটা হচ্ছে এরকমভাবে পড়বে আর কি, এর উপর দিয়ে যে এরকমভাবে পড়বে, এখান থেকে এমন, এখান থেকে এমন। আর এই শ্যাডোটা সম্পূর্ণটাই কিন্তু অনুভূমিক বা আনুভূমিক রেখা দ্বারা এটাকে উপস্থাপন করতে হবে। এই ঠিক এভাবে উপস্থাপন করতে হবে। আর যখন রেখা দিবেন তখন একটু স্পিডটা বেশি থাকলে বেশি ভালো হয়, তাহলে রেখাগুলো মানে টোনগুলো কিন্তু সোজা সোজা হবে। এই আর এর যে এই জায়গাটা আমরা এখান থেকে দিলাম, তো এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আসলে আমার এই যে পেজ, আমার যে মানে আর্টিস্ট পেপার, এর জন্য কিন্তু সাধারণত ওই যে আর্ট লাইনের যে পেন্সিল আছে না, আর্ট লাইন বা স্টেডলার পেন্সিল, এই পেন্সিলগুলো বেশি কাজ করে, বেশি ভালো হয়। কিন্তু এই পেট্রা পেন্সিল কিন্তু এখানে আমার খুব একটা ভালো দখল আনতে পারে না। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই যে নিচে আমরা এটা দিলাম। এখন যে বিষয়টা কাজ করছে সেটা হলো একটু যদি আমরা দেখি সবাই মিলে খুব সুন্দর করে দেখি, তাহলে দেখতে পাবেন আমি একটু মানে এর ক্যামেরার আসলে এটা বন্ধ করা যাচ্ছে না। যেটা বন্ধ করা যাইতো, মানে এর যে ফ্ল্যাশ দেওয়া, এই ফ্ল্যাশটা বন্ধ করা গেলে তখন মানে আরো সুন্দরভাবে এটাকে দেখানো যেত। ফ্ল্যাশ বন্ধ করালে যেন টোনটা ভালো করে বুঝতে পারছেন না আপনারা। আচ্ছা, দেখি এবার দেখেন টোনটা বোঝা যাচ্ছে না? মানে আগে যেটা বোঝা যাচ্ছে না, আমি তো নিজেও আসলে বুঝতে পারিনি যে আসলে টোনটা আপনারা এত সুন্দরভাবে বুঝতে পারবেন না। দেখুন এখানে যে টোনগুলো ব্যবহার করা হয়েছে, এখানে হলো তাহলে আমাদের একদম ঠিক মাঝখানে টোটাল হাইলাইট অংশ, এর মাঝখানের যে অংশটা, এটাকে আমরা বলছি কি, এটাকে বলছি সেন্টার টোন। আর এই যে সাইডের যে অংশ বেশি উজ্জ্বল অংশ, এটাকে বলছি আমরা হাইলাইট টোন। 3 নম্বর হচ্ছে মিড টোন, বা হচ্ছে যেটাকে আমরা বলছি সাধারণত আমরা লাইট টোনকে হাই, তারপর লাইট টোন, সরি, হাইলাইট টোনের পরে লাইট টোন হবে, লাইট টোন। ঠিক আছে, এই লাইট টোনটা হচ্ছে ফার্স্ট টোন হিসেবে পরিচিত। এবং 4 নম্বরটা হলো মিড টোন। মিড টোনটা হচ্ছে সেকেন্ড টোন হিসেবে পরিচিত, দেখেন। আর ডার্ক টোনটা হলো এরপর হচ্ছে 5 নম্বরে ডার্ক টোন। ডার্ক টোন এটা হচ্ছে থার্ড টোন হিসেবে পরিচিত। তাহলে ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং থার্ড টোন। ওকে, এখন দেখা যায়, এখন দেখেন এইখানে আমি সেন্টার টোন কোনটা বলছি, সেন্টার টোনকে বলছি এইটা হচ্ছে সেন্টার টোন, এই অংশ। আর আমি
হাইলাইট টোনকে কোনটা বলছি, যেটা হচ্ছে এই যে টোটাল যে উজ্জ্বল অংশ এটাকে হচ্ছে হাইলাইট টোন বলছি। তারপর লাইট টোন কোনটা বলছি, যেটা হচ্ছে হাইলাইট টোনের পাশাপাশি যে টোনটা আছে এটা হচ্ছে আমরা লাইট টোন বলছি। আর মিড টোন কোনটা, মিড টোন লাইট টোনের পরে যেটা, অর্থাৎ এখানের যে ঘনত্ব আছে বা টোনের যে ডিপনেস আছে তার তুলনায় আরেকটু ডার্ক হবে, এই জায়গাটা হচ্ছে মিড টোন। আর ডার্ক টোন কোনটা, যেটা হচ্ছে গাঢ় হয়েছে, হ্যাঁ গাঢ় হয়েছে যেরকম জায়গায় সেটা হচ্ছে ডার্ক টোন, অর্থাৎ থার্ড টোন যেটাকে আমরা বলছি সেটা। এটা সেকেন্ড টোন হিসেবে যেটা বলছি, এটা হলো ফার্স্ট টোন হিসেবে যেটা বলছি। এবার দেখেন এখানে কিছু জায়গাতে খুব বেশি ডার্ক হয়েছে। হুম, দেখেন এই টোটাল অংশটাকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে একটা জায়গাতে কিন্তু একটু বেশিই ডার্ক হয়েছে। যে জায়গাটা খুব বেশি ডার্ক হয়েছে এরকম জায়গায় এই জায়গাটা বলছে হচ্ছে কোর শ্যাডো। কোর শ্যাডো, ঠিক আছে, যেটাকে আমরা সবচেয়ে বেশি ডার্ক হয়েছে এই অংশটা, এটাকে বলছি কোর শ্যাডো। এবং এই যে দেখেন এই যে এখান থেকে যে বস্তুটা মানে এই যে গোলাকার যে বস্তু, এই গোলাকার বস্তুর মানে এইখানটা একটু লাইট দেখা যাচ্ছে, দেখেছেন তো সবাই এখানে লাইট দেখা যাচ্ছে না? এই যে লাইটের যে অংশ এই অংশটাকে বলা হচ্ছে রিফ্লেকট্রন। অর্থাৎ কোনো একটা বস্তু যখন আমরা গোলাকার বস্তু যখন কোনো কিছুর উপরে রাখি তখন দেখবেন নিচের যে হ্যাঁ একটা লাইট থাকে না, সেই লাইটটাও গায়ে যেই পড়ে, হ্যাঁ সেটাই হচ্ছে কি রিফ্লেকট্রন। রিফ্লেক্ট টোন, এই যে রিফ্লেকট্রন। এবার এই যে টোটাল যে শ্যাডোটা এখান থেকে এই পর্যন্ত এই যে শ্যাডোটা এটাকে বলা হচ্ছে কাস্ট শ্যাডো। এখান থেকে এই পর্যন্ত এই যে বস্তুর যে ছায়াটা পড়েছে না টোটালটা, এটাকে বলছে কাস্ট শ্যাডো। এটাকে বলছে কাস্ট শ্যাডো। এই যে কাস্ট শ্যাডো। এরপরে আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই যে ডার্ক অংশ। ও আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই বিষয়টা আপনাদের শিটে থাকছে না, মানে শিটে পাবেন না হয়তো। আর সেটা হচ্ছে টার্মিনেটর লাইন। দেখুন এইখান থেকে একটা গাঢ় একটা অংশ এসেছে, দেখেছেন লাইনের মতো হয়েছে না? এই যেটা লাইন ধরে একটা গাঢ় হয়েছে এই যে জায়গাটা, এটাকে বলে টার্মিনেটর। টার্মিনেটর টোন বলে বা টার্মিনেটর শ্যাডো। টার মি নে টর শ্যাডো বা লাইন বলে, ঠিক আছে। আর 10 নম্বরটা হচ্ছে দেখেন এই জায়গাটা যে মানে টোটাল যে কাস্ট শ্যাডো, এই কাস্ট শ্যাডোর হচ্ছে উপরে যেখানে এখানে ডার্ক হয়েছে বেশি, মানে এই যে বস্তুর যে ছায়া পড়েছে না, এই ছায়া পড়াতে দেখেন এই জায়গাটা লাইট হয়েছে আর এই নিচের অংশটা বেশি ডার্ক হয়েছে। এই নিচের অংশটা বেশি ডার্ক হয়েছে না? এটাকে বলবেন হচ্ছে ডার্ক কাস্ট শ্যাডো। এই যে তারপরে হচ্ছে এর যে মানে ডার্কের যে অংশ টোটাল এই যে বস্তুটা, এই বস্তু ডার্কের যে সম্পূর্ণ অংশটা হচ্ছে এই 10টা ভাগে বিভক্ত। আপনাদের শিটে হয়তো থাকবে হচ্ছে 3, আপনার 7টা থাকবে, আর বাকি 3টা হলো বেশি অতিরিক্ত। এই জন্য আসলে শুধু শিট পড়লেই কিন্তু শিট দেখলেই হবে না, ক্লাস করতে হবে। অনেক সময় হয় না যে স্যার শিট দিচ্ছে বা শিটটা করলেই মনে হয়ে যাবে, কিন্তু আসলে শিটের পাশাপাশি এখানে কিন্তু আপনাকে ক্লাসটা করতে হবে। ক্লাস না করলে আপনি কিন্তু বুঝবেন না। ভাই বোর্ডে এরকম প্রশ্ন হতে পারে। প্রশ্ন নম্বর 1 যে হলো এরকম প্রশ্ন হবে, এরকম বলা হলো যে একটা গোলাকার বস্তুর আলো ছায়া দেখিয়ে বিভিন্ন টোন আলোচনা করো বা টোন দেখাও, এমন হতে পারে। আবার বলা হতে পারে যে মিড টোন বা ডার্ক টোন বলতে কী বলবো সেটা একটা গোলাকার বস্তুর উপরে ফুটিয়ে তোলো। আবার
বলা হতে পারে কোর শ্যাডো বা রিফ্লেক্ট টোন বলতে আপনি কি বোঝেন, সেটা একটা বস্তুতে টোন প্রয়োগ করে দেখান। হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু হতে পারে। আর যখন এই ধরনের আর লাইট শেডের মধ্যে এর বাইরে আর কোনো মানে প্রশ্ন নেই, এই যে কটা দিয়েছেন এর বাইরে লাইট শেডের মধ্যে আর কোনো প্রশ্ন নেই, সব বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে। মানে একটা গোলাকার বস্তুর উপরে সব ধরনের টোন কিন্তু পড়ে, কিন্তু এর উপরে সব ধরনের টোন কিন্তু পড়ে না। এক সাইড ডার্ক, এক সাইড লাইট। দেখা যাচ্ছে যে এখানে যদি আমি একটু ডার্ক টোন দিই, এখানে যদি আমি একটু ডার্ক টোন দিই, দিলাম আমি এখানে একটা ডার্ক টোন দিলাম, আর এখানে কি করলাম, এখানে একটা লাইট টোন দিয়ে দিলাম। এতে করে কি হলো, এতে করে আবার এই সাইডটা লাইট ওই সাইডটা ডার্ক, মানে এখানে কিন্তু মানে আলোর খুব একটা তারতম্য ঘটছে না, যেটা হলো একটা গোলাকার বস্তুতে ঘটে। এই জন্য গোলাকার বস্তুর মানে আলো ছায়া বুঝতে পারা মানে ধরে নেবেন যে আসলে আপনি সব জায়গায় আলো ছায়াটা বুঝতে পারবেন, তবে এটা একের পর এক কাজ করতে করতে বুঝতে হবে। হ্যাঁ, যেহেতু আমি এটা আসলে আমার উদ্দেশ্য ছিল এটা যে সুন্দর করে দেখানো, এটা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্যটা ছিল মূলত হচ্ছে আহ, উদ্দেশ্যটা ছিল মূলত হলো কিভাবে আপনারা বিভিন্ন টোন এখানে ব্যবহার করা হয় সেটার উপরে। তাহলে ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্ন হতে পারে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ঠিক আছে, আজকের ক্লাসটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।